এবং জৌলুস সারাচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। পুঁজির অভাবে বন্ধ অনেক কারখানা, সরকারি পৃষ্ঠপোষকতা দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। মাদারীপুরে গ্রামীণ জনপদের অধিকাংশ সড়কই যেন মরণ ফাঁদ। বছরের পর বছর সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবশ্য গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস এলজিইডির। সাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। হেলে দুলে চলছে 3 চাকার যান, ঝুঁকিতে চালক ও যাত্রী। গ্রামীণ জনপদের অধিকাংশ সড়কের এমন দশা, অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুরের লিলির ব্রিজ থেকে তপেল সর্দারের বাড়ি পর্যন্ত 3 কিলোমিটার সড়কের পুরোটাই এখন মরণ ফাঁদ। 1.5 যুগ আগে ইটের সোলিং দিয়ে নির্মাণ করা সড়কটি খানাখন্দে ভরা। রোগী নিয়ে হাসপাতাল যাইতে পারি না, এই পোলাপান স্কুলে যায়, মনে করেন পাছার খায়। এই প্রায় 15 বছর ধরে এই রাস্তাটা আছে, কোনো কাজ করে না। জেলার 5টি উপজেলার 2036 কিলোমিটার কাঁচা ও 449 কিলোমিটার ইটের সড়কের একই চিত্র। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। আর কাঁচা রাস্তার সঙ্গে বিভিন্ন স্থানে যতটুকু ইটের সোলিং রয়েছে তাও সৃষ্টি হয়েছে খানাখন্দক। এদিকে 1608 কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে পিচ ওঠায় এখন বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। এতে ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও স্থানীয় জনপ্রতিনিধি। বর্তমান সরকারের কাছে আমি দাবি, এই 12-14 হাজার লোকের যাতায়াতের রাস্তাটা খুব দ্রুত জানি কার্পেটিং হয়। বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো সংস্কারের আশ্বাস এলজিইডির। এই মুহূর্তে আমরা যে সমস্ত রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থায় আছে সেই রাস্তাগুলো আমরা লিস্টের কাজ চলমান আছে। গ্রামীণ জনপদের ইটের সোলিং ও পাকা সড়ক নির্মাণের অধিকাংশ কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সড়কের বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জে মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, রাজধানী ঢাকার জেলা মুন্সিগঞ্জ পদ্মা সেতুর কারণে সড়ক নেটওয়ার্কে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এখানকার যে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সেটি কিন্তু 2500 কিলোমিটার যেটি তদারকি করছেন সেটি হচ্ছে এলজিডি। এছাড়া 367 কিলোমিটার সড়ক জনপথ, মুন্সিগঞ্জ পৌরসভা 120 কিলোমিটার এবং মিরকাদিম পৌরসভা 32 কিলোমিটার সড়ক কিন্তু তদারকি করছেন। কিন্তু এই সড়কগুলো যে ভাঙাচুরা থাকবার কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তা আমরা জানতে চাইবো যে এখানকার এলজিডি যিনি কর্ণধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, যে এই সড়কগুলো ভাঙাচুরা কেন এবং সে কারণে তো নানা রকম চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যারা প্রান্তিক পর্যায়ে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত নানা রকম সমস্যায় পড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের এইখানকার সড়ক নেটওয়ার্কের টোটাল সড়কের দৈর্ঘ্য আছে 2500 কিলোমিটার। তার ভিতরে আমরা 820 কিলোমিটার আমাদের পাকা সড়ক। আমাদের এই পাকা সড়কটা প্রতি বছর মেরামত করতে হয় এবং আমাদের এই সড়কের যে নেটওয়ার্কটা, এটা আপনারা জানেন যে আমরা প্রান্তিক একদম গ্রামীণ লেভেল পর্যন্ত আমাদের এই সড়ক নেটওয়ার্ক আছে। আমরা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের এই সড়কগুলা তৈরি হয়েছে, মানে কৃষকের পণ্য যাতে খুব সহজে আমরা মানে সিটিতে বা ক্যাপিটালে পৌঁছাইতে পারি। সেই হিসাবে আমাদের আসলে এই বছর আমরা মোটামুটি 54 কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নিতে পারছি, কিন্তু এই 820 কিলোমিটারের মধ্যে মাত্র 54 কিলোমিটার, এটা তো আসলে মানে আমাদের ফান্ডের সমস্যা আছে। যে আমরা যে এই 54 কিলোমিটার যদি নেই, আমরা প্রতি যে কোনো সড়কে আমরা 4 বছর পর পর এটাকে মেরামত করতে পারি। তা আমার যদি 54 কিলোমিটার 4 বছরে মাত্র 200 কিলো হয়, তা আবারও তো সেই ভাঙা সড়ক একইভাবে আসবে।
তো এই জন্য আমরা আসলে আশা করব যে আমাদের এই সড়ক নেটওয়ার্ক এই রক্ষণাবেক্ষণের জন্য যদি আমরা আসলে আরও ফান্ডের ব্যবস্থা করতে পারি বা আমাদেরকে যদি আরও সেরকম ফান্ড দিতে পারে, তাহলে আমরা আসলে আমাদের এই সড়কগুলো আরও সুন্দরভাবে এবং সঠিকভাবে মেরামত করতে পারবো। এখানে একটু বলে রাখি যে আমাদের আসলে মেনটেনেন্সের যে বিষয়গুলো এবং আমাদের তদারকিটা খুব শক্ত। আমাদের যেহেতু উপজেলা লেভেলে আমাদের আছে, অফিস আছে, তদারকির ব্যবস্থা আছে, এই জন্য আমাদের আসলে তদারকিতে কোনো নাই। আমাদের মূল সমস্যা হলো ফান্ডের সমস্যা, অর্থাৎ আমাদের এই মেনটেনেন্সের জন্য আমাকে আরও ফান্ড দিতে হবে। যদি গভর্নমেন্ট আরও বেশি ফান্ড দিতে পারে, তাহলে আমরা এই সড়ক নেটওয়ার্কগুলো মানে স্মুথলি করতে পারবো। তো এই যে আপনাদের এই সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে জিডিপির ব্যাপারে আমরা জানি যে অনেক বড় একটা ভূমিকা রাখছে, তারপরও কেন ফান্ডিং সমস্যা হচ্ছে? ফান্ডিংয়ে আসলে কি, আমাদের এই সারা বাংলাদেশে এক সময় আমাদের 400 কোটি টাকা দেওয়া শুরু হইতো, এখন হয়তো 3200 কোটি সারা বাংলাদেশে সড়ক রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়। এতে আসলে বাড়ছে, হয়তো এক সময় আরও বেশি লাগবে বা আরও বেশি হবে। জিডিপির কথা যেহেতু বললেন, আমাদের এই সড়কগুলা মানে কৃষি পণ্যটা আমাদের এলজিডি সড়কের মাধ্যমেই কিন্তু আপনার কৃষকের হাত থেকে একদম ভোক্তা পর্যায়ে চলে যায়। তো অবশ্যই আমাদের জিডিপির একটা উল্লেখযোগ্য অংশ আমাদের এই সড়ক নেটওয়ার্কে অবদান রাখে। আপনাকে ধন্যবাদ। তো এই যে মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক, সেখানে যে বলা হচ্ছিল যে একেবারে কৃষকের যেখানে চাষাবাদ করছে, জমিতে উপকরণ নিতে পারছে, একই সঙ্গে উৎপাদিত কৃষি পণ্য যে বাজারজাত করতে পারছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু এই 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 যে মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক অনেক বড় ভূমিকা রাখে। বিশেষ করে এই জেলায় কিন্তু 10.5 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদিত হয়। সেই আলুগুলো কিন্তু গ্রাম থেকে একেবারে শহরে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে এই সড়কগুলি অবদান রাখছে। কিন্তু সেখানে এই অল্প খরচে যে এই সড়কগুলো তৈরি করা হয়েছে, এই উপজেলা, ইউনিয়ন এবং জেলা পর্যায়ের সড়ক এবং আঞ্চলিক মহাসড়ক এবং মহাসড়ক, এমনকি এক্সপ্রেসওয়ে সড়কের সঙ্গে কিন্তু লিঙ্ক হচ্ছে। এবং সেই জায়গা ক্ষেত্রে কিন্তু যে এই সড়কগুলো যে মানসম্মতভাবে সংস্কার করা জরুরি, সেক্ষেত্রে তারা বলছেন মাত্র 30 কোটি টাকা এবছর বরাদ্দ পেয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব মানিকগঞ্জের সড়ক নেটওয়ার্কের খবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ। ধন্যবাদ উজ্জ্বল। দারিদ্রতার হার কমানো, শিক্ষার হার বাড়ানো এবং কৃষি যে উৎপাদনের যে কৃষি পণ্যতা বৃদ্ধি করার জন্যই কিন্তু এই যে গ্রামীণ রাস্তাগুলোর ভূমিকা অপরিসীম। আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং এই রাস্তাগুলো আমরা দেখেছি যে এইটা মানিকগঞ্জের যে 25% যে রাস্তা রয়েছে তা একদম ব্যবহারের অনুপযোগী এবং কি 50% রাস্তা রয়েছে যে রাস্তাগুলো আসলে সড়কগুলো মেরামতের প্রয়োজন, অতি প্রয়োজন, এবং কি 25% রাস্তা ভঙ্গুর অবস্থায় মানুষ চলাচল করছে। আমরা যে রাস্তাটিতে রয়েছি সেটা মানিকগঞ্জের শিবলয় উপজেলার যে রামনগর সারাশীন রাস্তাটি, এটাও কিন্তু ব্যবহারে একদম অনুপযোগী এবং কি মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে এই অঞ্চলের মানুষদের সাথে, তারা বলছে এইরকম রাস্তা তারা আসলে চান না, তারা চান টেকসই রাস্তা, যে রাস্তাগুলো আসলে উন্নয়নের জন্য কাজ করে। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এই যে রাস্তাগুলো, এখানে কিন্তু প্রায় কাঁচা রাস্তা রয়েছে 2329 কিলোমিটার এবং কাঁচা পাকা রাস্তা রয়েছে 344 কিলোমিটার। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। সড়কের বেহাল দশা এবং ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ে আমরা বিস্তারিত শুনছিলাম। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মানিকগঞ্জ এবং তার আগে মুন্সিগঞ্জে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে কাউন্টার বসিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। শুধু সিএনজি চালিত অটোরিকশা থেকে অর্থ আদায়ের কথা থাকলেও বাদ যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা এবং মিশুকো। এতে ক্ষুব্ধ যান চালকরা। তাদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায় তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় চাঁদায়। তদন্ত করে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
নারায়ণগঞ্জের নবীগঞ্জের কামাল উদ্দিন মোড়ে রাস্তায় কাউন্টার বসিয়ে সিটি কর্পোরেশনের ইজারা ও টোল আদায়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় খেয়াঘাটের সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে এমন কাউন্টার বসিয়ে চাঁদা নেওয়া হচ্ছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক থেকে। চালকদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায় আয়ের একটি বড় অংশ চলে যায় চাঁদায়। এভাবে প্রতিদিন 50,000-এর বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার। সারাদিন দেখা গেল 8 থেকে 10 বার আসে, 10 বার আইলে 100 টাকা যায় এই জায়গায় দৈনিক। কয়টা রোজগার করি? আগে সারাদিন 15 টাকা নিত, এখন প্রতিটি 10 টাকা করে আম করতে নেয়। খালি আসার সময় টাকা নেয়, আবার প্যাসেঞ্জারে আসার সময় টাকা নেয়। 30 টাকা খেপ লয়ে গেলে 20 টাকা দিয়ে লাইতে তো লাভ হইল কি? তবে ইজারাদারের দাবি, সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী আদায় করা হচ্ছে অর্থ। আমার 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে বলছে এরপর নতুন নিয়ম আবার চলবে। অবশ্য তদন্ত করে চাঁদার বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। সবার সঙ্গে বসে আর বিষয়টা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব, এবং আমরা বললেন যে প্রতিবার যাতায়াতের জন্য যেভাবে টাকাটা নেওয়া হচ্ছে সেটা না করে ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা নির্ধারণ করে দেওয়া যায় কিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে দায়িত্ব দিয়েছি, তিনি কিন্তু ইজারাদারদের নিয়ে ওখানে বসছেন। নবীগঞ্জ খেয়াঘাট থেকে মোগরাপাড়া চৌরাস্তা, মদনপুর ও মদনগঞ্জ রুটে দৈনিক 6 শতাধিক সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক চলাচল করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। তাঁত শাড়ি বিশ্ব দরবারে প্রশংসিত করেছে দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁত পল্লীর বাসিন্দাদের। তবে হারাচ্ছে এই শিল্পের জৌলুস। তাঁতি ও ব্যবসায়ীদের দাবি, আধুনিকতার ছোঁয়ায় তাঁতের শাড়ির ব্যবহার কমেছে। এতে আগের মতো নেই পাইকারদের ভিড়। সংকটের মুখে ব্যবসা টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেও লাভ হচ্ছে না। আইনের তোয়াক্কা না করে শরীয়তপুরে লোকালয়ের পাশেই গড়ে উঠেছে ইট ভাটা। হালনাগাদ লাইসেন্স সহ নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমনকি জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। BM ইশরাফিলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটার দূরে ইটভাটা নির্মাণের আইন থাকলেও তা মানা হয়নি। বাড়িঘরের পাশেই ভাটা নির্মাণ করায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জনপদ। লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে শরীয়তপুরের বেশিরভাগ ইটভাটা। 3 ফসলি জমির ওপর গড়ে ওঠা এসব ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। গাছগুলি যদি আমরা তাকাই, সেগুলিও ধূসর হয়ে যাচ্ছে। আমরা চাই ইটভাটা সরাই না হোক। আইন মেনে যাতে এই ভাটাগুলো তৈরি করা হয় এবং এগুলো পরিবেশ বান্ধব হয়। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। আমরা অবৈধ ইটভাটার তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়েছি, তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। অলরেডি আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি এবং বাকি যেগুলো আছে, অবৈধ যেগুলো রয়েছে, সবগুলোর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো। শরীয়তপুরে মোট 55টি ইটভাটার মধ্যে 22টি বন্ধ। বর্তমানে চলমান 33টি ভাটার মধ্যে বৈধতা রয়েছে মাত্র 10টির। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময় আরেকবার। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ, আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। সময়, খরচ ও শ্রম কম লাগায় খুশি কৃষক। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমলয় পদ্ধতিতে হাওরে হাইব্রিড জাতের ধানের আবাদ হচ্ছে। এজন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।